শাহাদ তার সামনে দাঁড়ানো লোকটার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। লোকটার মুখ সাদা একটা কাপড় দিয়ে পেঁচানো, শুধু চোখ দুটো দৃশ্যমান। শাহাদ লোকটার চোখের দিকে তাকাল। এই দৃষ্টি তার অবচেতন মনকে সচেতন হওয়ার ইঙ্গিত দিচ্ছে। হঠাৎ লোকটা তার পাঞ্জাবির পকেট থেকে রিভলভার বের করে শাহাদের দিকে তাক করল। শাহাদ চমকে গেল। তাকে আরও চমকে দিয়ে লোকটা ট্রিগার টিপে দিল। ট্রিগারে আঙুল দেয়া মাত্রই শাহাদ লোকটার কবজি ধরে হাতটা উপরে তুলে ফেলল, যার ফলে গুলিটা হলো আকাশের দিকে। গুলির শব্দে চারপাশের সব থেমে গেল। লোকটা গুলি মিস হতেই অপর হাত দিয়ে ঘুষি দিল শাহাদকে। শাহাদ কিছুটা টলে গেল, রিভলভার ধরে রাখা হাতটা আরও চেপে ধরে পা দিয়ে প্রবল গতিতে লোকটার হাঁটু বরাবর আঘাত করল। পায়ে আঘাত পেয়ে লোকটা হাঁটু ভেঙে কিছুটা নিচু হয়ে গেল। নিচু হয়ে প্রবল আক্রোশে সে আবারও শাহাদকে গুলি করতে চাইল, তবে রিভলভার ধরে রাখা হাতটা শাহাদের আয়ত্তে থাকায় এবারের গুলিও মিস হল। শাহাদ এইবার ঘুষি দিল লোকটার মুখে। পায়ের আঘাতে আগে থেকেই ধরাশায়ী ছিল, এইবার মুখে আঘাত পেয়ে মাটিতে ছিটকে পড়ল। হাত থেকে রিভলভারটা ফসকে গেল। পুরো এরিয়াতে গন্ডগোল লেগে গেছে। ছেলেরা সব চিৎকার করছে, কোথা থেকে গুলিটা এসেছে সবাই তা নির্ধারণ করে সেদিকে ছুটতে ব্যস্ত। গার্ডরা কয়েক দফা ব্রাশ ফায়ার করল। সব গেস্টরা যেন ঘটনাস্থলে না যেতে পারে, তাই তাদেরকে নিরাপদ দূরত্বে আটকে রাখা হল। মাটিতে পড়ে গিয়ে লোকটা আরও ক্ষেপে গেল। শাহাদ লোকটার দিকে হাঁটু ভেঙে বসল। হাত দিয়ে মুখের কাপড়টা সরাতে নিলে পাশে পড়ে থাকা একটা ভাঙা ইট তুলে শাহাদকে আঘাত করল। শাহাদ শব্দ করে কপালে হাত দিয়ে বসে পড়ল। গার্ডগুলো ততক্ষণে চলে এসেছে। দূর থেকে শাহাদকে আঘাত করতে দেখে লোকটার আশেপাশে গুলি করল তারা। আগন্তুক লোকটা পালানোর জন্য উঠার চেষ্টা করে দাঁড়ালো, কিন্তু হাঁটুতে শাহাদের করা আঘাতের জন্য তার পক্ষে দাঁড়ানোই কঠিন হয়ে গেছে। দৌড়ানো তো অনেক পরের ব্যাপার। গার্ডগুলো এসে লোকটাকে ঘিরে বন্দুক তাক করে চারপাশে দাঁড়াল। কয়েকজন গিয়ে শাহাদকে তুলল। জিজ্ঞেস করল, স্যার, আর ইউ ওকে? শাহাদ এক হাত কপালে চেপে অন্য হাত উঠিয়ে যন্ত্রণাজড়িত কণ্ঠে বলল, ইয়া হাম ওকে। তারপর লোকটার দিকে তাকিয়ে বলল, এর মুখের কাপড় সরাও। একটা গার্ড কাপড় সরাল। 22-23 বছরের একটা ছেলে, তার চোখে মুখে হতাশার ছাপ। হয়তো শাহাদকে খুন করতে পারেনি, বলদ হতাশ। শাহাদ ছেলেটির চোখের দিকে তাকাল। চোখে পানি টলমল করছে। মুখে আক্রোশ থাকলেও চোখ দুটোতে গভীর বিষাদ লুকিয়ে আছে। তমালসহ অন্য সব ছেলেরা হন্তদন্ত হয়ে দৌড়ে এলো। তারা একদম বাড়ির কোণার দিকের বাগানে বসে মজামাস্তি করছিল, তাই আসতে সময় লেগেছে। তমাল দৌড়ে এসে চোখ বড় বড় করে বলল, ভাই, তোমার কপাল থেকে রক্ত পড়ছে। তারপর ছেলেটির দিকে তেড়ে গিয়ে ছেলেটির কলার চেপে বলল, কুত্তার বাচ্চা, তোরে কে পাঠাইছে বল? একটা ছেলে এসে শাহাদকে রুমাল দিল। শাহাদ রুমাল কপালে চেপে ধরে বলল, তমাল, ছাড় ওকে। তমাল ছেড়ে দিল লোকটাকে। ছেড়ে দিয়ে শাহাদের কাছে এলো। শাহাদ গার্ডগুলোকে উদ্দেশ্য করে বলল, ওর মুখটা ঢেকে নিয়ে যাও, আউটহাউজে আটকে রাখো। কেউ যেন ওর খবর না জানে। রেজিয়া সুলতানার কণ্ঠ শোনা যাচ্ছে, উনি শাহাদের নাম ধরে ডেকে ডেকে এদিকেই আসছেন। শাহাদ গার্ডগুলোকে ইশারা দিয়ে চলে যেতে বলল। গার্ডগুলো লোকটার মুখ ঢেকে নিয়ে চলে গেল আউটহাউজের দিকে। রেজিয়া সুলতানার সাথে আশফাক খান আর আব্দুল গাফফার খানকেও দেখা গেল। সবাই চিন্তিত ভঙ্গিতে হন্তদন্ত হয়ে দৌড়ে আসছে। বাড়ির এই দিকে হলুদের স্টেজ হওয়ায় দূর থেকে এই দিকটা দেখা যায় না। হলুদের স্টেজটার পিছন দিক দিয়ে এদিকে আসতে হয়। রেজিয়া সুলতানা শাহাদকে দেখতে পেয়ে দৌড়ে আসলেন।
ভয়ার্ত চোখে তাকিয়ে প্রশ্ন করলেন, কি করেছে তোকে? রক্ত কেন? কোথায় গুলি লেগেছে? শাহাদ কপাল থেকে রুমালটা সরিয়ে দেখিয়ে হাসিমুখে বলল, কপালটা একটু কেটেছে মা, গুলি লাগেনি। রেজিয়া সুলতানার চোখ টলমল করছে। গুলাগুলির শব্দ শুনে এখানে আসার পথে শাহাদের ক্ষতি হয়েছে এমন কুচিন্তাই মাথায় এসেছে শুধু। এখন নিজ চোখে শাহাদকে ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে দেখে তিনি দম ফেললেন। শাহাদের হাসি দেখে শাহাদের গালে একটা আস্তে করে চড় মেরে বললেন, হাসছিস কেন? এইভাবে এই নীরব জায়গায় আসতে কে বলেছে? এদিকটাই মানুষ কম দেখিসনি? মায়ের চর আর বকুনি খেয়ে শাহাদের হাসি আরও বিস্তৃত হল। আশফাক খান ধমকে বললেন, হাসি বন্ধ করো। তোমাকে আমি অনেকবার বলেছি সাবধানে থাকতে। এখন থেকে তুমি গার্ড ছাড়া কোথাও যাবে না। আব্দুল গাফফার বিরক্ত হয়ে বললেন, তোরা দুজন বাবা মা মিলে আহত ছেলেটাকে বকছিস কেন? আশফাক খান বাবার কথায় থেমে গেলেন। প্রশ্ন করলেন, হামলাকারী কোথায়? ওকে আউটহাউজে আটকে রাখা হয়েছে বাবা। চিনতে পেরেছিস? না। রেজিয়া সুলতানা ভালো করে শাহাদের ক্ষত পরীক্ষা করে বললেন, ঘরে চল, তোর ট্রিটমেন্ট নিতে হবে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে যাই। রেজিয়া সুলতানা চোখ কপালে তুলে বললেন, এই অবস্থায় তুই গায়ে হলুদ করবি? অনেকেই আমাকে হলুদ দেয়নি মা। একবারই যেহেতু বিয়ে করছি, তাদেরকে হলুদ দেয়া থেকে বঞ্চিত করা উচিত হবে না। রেজিয়া সুলতানা বিস্ফোরিত চোখে তাকালেন ছেলের দিকে। আশফাক খান ছেলের এমন খামখেয়ালিপনায় বেশ বিরক্ত হলেন। খুশি হলেন আব্দুল গাফফার খান। নাতির কাঁধ চাপড়ে নাতিকে এই বিষয়ে পূর্ণ সাপোর্ট দিলেন তিনি। দাদার সাপোর্ট শাহাদ তার হতভম্ব বাবা মায়ের দিকে তাকিয়ে চমৎকার করে হাসল। কুহুদের বাড়িতে বেশ জমজমাট ভাব। রাতের অন্ধকারে কুহুদের বাড়িটা লাল নীল লাইটের আলোয় জ্বলজ্বল করছে। বাড়ির ভিতর মেহমানদের আনাগোনায় মুখরিত। মোয়াজ্জেম হোসেন তার ঘরে সোফায় বসে চিন্তিত মুখে ফোন কানে ধরে কথা বলছেন, তার সামনে বসে আছেন শিরিনা বেগম। কিছুক্ষণ পর ফোন কান থেকে নামিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে মোয়াজ্জেম হোসেন বললেন, আশফাক বলল তেমন কিছু হয়নি। শাহাদ আহত হয়েছে শুধু। গুলি লেগেছে শাহাদের? না, গুলি লাগেনি। শিরিনা বেগম চিন্তিত মুখে তাকালেন স্বামীর দিকে। প্রশ্ন করলেন, মেয়েটাকে এসবের মাঝে না জড়ালে হতো না? ও তো এমনিতেও রাজনীতি পছন্দ করে না। তোমার কথায় বিয়ে করতে রাজি হয়েছে। আশফাক আমার বন্ধু। ওর ছেলে আমার দেখা অন্য সব ছেলের থেকে দায়িত্বশীল। নিজের প্রাণ দিয়ে হলেও আমার মেয়েকে রক্ষা করবে। অন্য পরিবারে বিয়ে দিলে যে মেয়ের ওখানে অযত্ন হবে না তা কিভাবে নিশ্চিত হচ্ছ? এখানে আমার মেয়ের অযত্ন হবে না। একমাত্র মেয়েকে আমি জেনে বুঝেই বিয়ে দিচ্ছি। মেয়েটা এসব সহ্য করতে পারবে তো? জীবনে এসব দেখেনি। বিয়ের আগের দিন হবু স্বামীর এমন খবর সহ্য করতে পারবে? ওকে জানাবে না এসব। বিয়ে বাড়ির কোনো লোকই যেন না জানে। যদি লোকমুখে জেনেও যায় তবে গুজব বলে উড়িয়ে দেবে। শিরিনা বেগম চিন্তিত মুখে মাথা নাড়লেন। এই ঘরের বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে থেকে কুহু সব শুনল। সব কিছু পেরিয়ে সিঁড়ি দিয়ে নিজের ঘরে যেতে লাগল। মাঝ সিঁড়িতে আসতেই তার মেঝো খালার সাথে দেখা হল। তিনি পায়েস বানানোর জন্য চাল ডালায় করে নিয়ে নিচে যাচ্ছিলেন। কুহুকে আটকে বলল, কিরে মুখটা শুকিয়ে আছে কেন? খাসনি? কুহু উত্তর দিল না। মেঝো খালা আবার বললেন, ঘরে যা, আমি তোর জন্য পরোটা মাংস পাঠাচ্ছি। কুহু ঘরে আসল। তার ঘরের বিছানায় তনয়া সহ তার সব কাজিনরা শুয়ে বসে যে যার মতো আড্ডা দিচ্ছে।
ঘরের এদিক ওদিক ফুলসহ শাড়ি গয়না ছড়ানো ছিটানো। কুহু চার্জ থেকে মোবাইলটা নিয়ে বারান্দায় চলে এলো। বারান্দার দরজা লক করে দিয়ে কল করল শাহাদকে। দুবার রিং হতেই রিসিভ হল। ওপাশ থেকে ভেসে আসলো ভারী পুরুষালী কণ্ঠ। কুহু। গম্ভীর রসকসহীন কণ্ঠ, অথচ কত দরদ দিয়ে কুহু নামটা উচ্চারণ করল। এমন ডাকে কুহুর সারা অঙ্গ হালকা কাঁপুনি দিয়ে উঠল। সে সরাসরি জিজ্ঞেস করল, আপনাকে নাকি গুলি করা হয়েছে? ওপাশ থেকে কোনো আওয়াজ এলো না। কিছুক্ষণ পর হালকা হাসি ভেসে আসল। জিজ্ঞেস করল, কে বলেছে? আমি শুনেছি। মানুষ গুজব ছড়াচ্ছে। আমি শুনেছি আপনি আহত হয়েছেন। এটাও গুজব? না, এটা গুজব না। ডেকোরেশনের একটা পিলারে লোহার সাথে লেগে কপাল লেগে কেটে গেছে। এই আর কি? মিথ্যে বলছেন? পুরুষালী কণ্ঠের হাসি ভেসে আসল। হো হো করে হাসছে, যেন কুহু খুব মজার কিছু বলেছে। চাপা অভিমানে কুহুর চোখে পানি এলো এলো ভাব। হাসি থামিয়ে ওপাশ থেকে বলল, আপনার কি চিন্তা হচ্ছে কুহু? চিন্তা করবেন না, সত্যি বলছি আমাকে কেউ গুলি করেনি। শাহাদের সরল কণ্ঠে বলা কথাটা কুহুর বিশ্বাস হল। তার চিন্তা দূর হয়ে মুখটা উজ্জ্বল হল। জিজ্ঞেস করল, এখন কেমন আছেন? ভালো। তবে বিয়ের দিন ভালো থাকব কিনা বলা যাচ্ছে না। শরীর খারাপ থাকলে বিয়ে করতে আসব না, আমার বদলে অন্য কাউকে পাঠাবো প্রক্সি হিসেবে। কুহু চিৎকার করে বলল, কি? আবার হাসির শব্দ শোনা গেল। হাসি থামিয়ে বলল, আই ওয়াজ কিডিং কুহু। আমি আসব। এখন তাহলে রাখি, কাল দেখা হচ্ছে। গুড নাইট। কলটা কেটে গেল। কুহুর মুখ জুড়ে এক অভিমান মিশ্রিত হাসি ছড়িয়ে পড়ল। শাহাদের উপর রাগও হচ্ছে, আবার অন্যরকম এক অনুভূতিতে শরীর মন আন্দোলিত হচ্ছে। শাহাদ কল কেটে জানালার কাছ থেকে সরে এলো। ফোনটা পকেটে রেখে ঘরের মাঝখানে রাখা চেয়ারটায় বসল। তার সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে আসিফকে, তার হাত দুটো পিছমোড়া করে বাঁধা। শাহাদ আর আসিফকে ঘিরে কয়েকজন গার্ড আর দলের ছেলেরা দাঁড়িয়ে আছে। আসিফকে জিজ্ঞাসাবাদ করছিল শাহাদ। কুহুর কল আসায় তাকে বিরতি দিতে হয়েছে। শাহাদ চেয়ারে আরাম করে বসল। তার কপালে সাদা ব্যান্ডেজ প্যাঁচানো, ক্ষতের জায়গাটায় ব্যান্ডেজটা কিছুটা লাল হয়ে আছে। শাহাদ আসিফকে প্রশ্ন করল, তো নাইমুর তোমাকে পাঠিয়েছে আমাকে মারতে? আসিফ মাথা নাড়ল। শাহাদ প্রশ্ন করল, নাইমুরকে এই কাজের আদেশ কে দিয়েছে? আমি জানি না। আসিফের উত্তরে তমাল গর্জে উঠল। তেরে এসে বলল, এই কুর বাচ্চা, সত্যি করে বল, নয়তো তোকে পুঁতে দেব। শাহাদ তমালকে থামিয়ে বলল, তমাল থামো, ওকে আঘাত করবি না। তুমি আমাকে সব বল, আমি তোমাকে ছেড়ে দিব। আসিফ ধরা গলায় বলল, আমি ছাড়া পেতে চাই না, আমায় মেরে ফেলুন। উপস্থিত সবাই বিস্মিত হল। শাহাদের ভ্রু কুঁচকে গেল। প্রশ্ন করল, কেন? এখান থেকে বেঁচে ফিরলে নাইমুর আমাকে সহ আমার বউ বাচ্চাকেও মেরে ফেলবে। এর চেয়ে ভালো শুধু আমাকে মেরে ফেলুন। শাহাদ কিছুক্ষণ আসিফের দিকে তাকিয়ে থাকল। তারপর আসিফের দিকে ঝুঁকে আসিফের কাঁধে হাত রেখে বলল, আমাকে সব খুলে বল, আমি তোমাকে সাহায্য করব। আসিফ হঠাৎ ভেঙে পড়ল। চোখের পানি ছেড়ে দিয়ে ভেজা গলায় বলল, আমাকে কেউ সাহায্য করতে পারবে না, আপনিও না। আমি চাঁদাবাজি, ছিনতাই করি। ইলেকশনের সময় টাকা খেয়ে দুই দলের মধ্যে ক্যাচাল লাগাই, মাঝে মাঝে দুই একজনকে গুলি করে দাঙ্গা সৃষ্টি করি।
নাইমুরের সাথেও কয়েকটা কাজ করেছি। একসময় ভালোবেসে বিয়ে করলাম, সন্তানের বাবা হলাম। তখন বউ বাচ্চার কথা চিন্তা করে সিদ্ধান্ত নিলাম এই রাস্তা থেকে সরে আসব। আস্তে আস্তে নাইমুরের সাথে দূরত্ব বাড়ালাম। কিন্তু নাইমুর আমাকে শেষ একটা কাজ করার কথা বলে ডাকল। অনেক টাকার কাজ। বউ বাচ্চাকে ভালো রাখার জন্য লোভে পড়ে গেলাম। যখন শুনলাম এই কাজ তখনই আমি বুঝে গেছিলাম এখান থেকে বেঁচে ফিরা সম্ভব না, আর বেঁচে ফিরলেও নাইমুর আমাকে বাঁচতে দিবে না। তাহলে তুমি নাইমুরকে না করে দিতে পারতে যে তুমি কাজ করবে না। না করার সুযোগ নেই। নাইমুর কাউকে কাজ অফার করেছে মানে হয় তা গ্রহণ করো, নয়তো আজ না হয় কাল লাশ হও। কাজ পাওয়ার পর থেকে আমি আমার বউ বাচ্চার সাথেও যোগাযোগ করিনি, যাতে নাইমুর আমার বউ বাচ্চাকে ছাড় দেয়। যেহেতু আমি এই রাস্তা ছেড়ে দিতে চাই তাই সে প্রমাণ রাখবে না। প্রমাণ না রাখার জন্য আমাকে সহ আমার বউ বাচ্চাকেও মেরে ফেলবে। আসিফ কান্নায় ভেঙে পড়ল। শাহাদ চেয়ারে পায়ের উপর পা তুলে বসল। নাকের ডগা তর্জনী দিয়ে ঘষতে ঘষতে আসিফের দিকে শান্ত চোখে তাকিয়ে রইল। তমাল একবার শাহাদের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। শাহাদের এইভাবে শান্ত হয়ে একদৃষ্টিতে তাকিয়ে থাকা তার অস্বস্তিকর লাগে। মনে হয় শাহাদ যেন ভিতরের সব পড়ে ফেলছে। তবে অপর ব্যক্তি অস্বস্তিতে মরে গেলেও শাহাদের কিছু যায় আসে না, সে তাকিয়েই থাকবে। এভাবে তাকিয়ে থাকার দায়িত্ব নিয়েই যেন সে জন্মেছে। শাহাদ উঠে দাঁড়ালো চেয়ার থেকে। একজনকে উদ্দেশ্য করে বলল, ওর হাত খুলে দে। তারপর আসিফকে বলল, আমার কয়েকটা লোককে দিচ্ছি তোমার সাথে, গিয়ে বউ বাচ্চা নিয়ে এসো। কাল আমার বিয়ে, এনজয় করো পরিবার নিয়ে। আসিফ বলল, আমাকে সাহায্য করার কারণ কি? দুনিয়ায় কোনো কিছুই ফ্রি না। আমি তোমাকে সাহায্য করছি, বিনিময়ে তুমি আমাকে সাহায্য করবে। দ্যাটস ইট। তমাল এগিয়ে এসে বলল, ভাই ওকে ছেড়ে দিলে যদি বিশ্বাসঘাতকতা করে? করবে না। ও এতদিন নাইমুরের দলে থেকেছে। বিশ্বাসঘাতকদের নাইমুর কি শাস্তি দেয় তা তুমি জানো আসিফ, তাই না? এরকম শাস্তি আমিও দিতে পারব। আসিফ কিছু বলল না। সে তাকিয়ে রইল। শাহাদ আউটহাউস থেকে বের হয়ে গেল। বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে দেখা হলো রাহাতের সাথে। সে ফোনে কথা বলছিল। শাহাদকে ইশারায় থামতে বলে ফোনে কথা বলা শেষ করল। ফোন পকেটে রেখে জিজ্ঞেস করল, কিছু বের করতে পারলে? পেরেছি। গুড। বাবা কল দিয়েছিল। বাবারও একই মতো, বিরোধী দলের কেউই তোমার উপর হামলা করিয়েছে। শাহাদ সম্মতি দিয়ে মাথা নাড়ল। জিজ্ঞেস করল, আঙ্কেল আন্টি কখন আসবেন? আর আধা ঘন্টার মাঝেই চলে আসবেন। বাবার একটা সেমিনারে যোগ দেয়ায় দেরি হয়ে গেছে। চল যাই, শ্বশুর আব্বা আমাদের ডেকেছেন। রাহাত আর শাহাদ আশফাক খানের স্টাডিতে ঢুকল। সেখানে দলীয় নেতৃবৃন্দ উপস্থিত। সবাই সোফায় বসে আলোচনায় ব্যস্ত। শাহাদ আর রাহাত একপাশে হাত সামনে এনে বিনয়ের সাথে দাঁড়াল। একজন বয়স্ক নেতা শাহাদকে জিজ্ঞেস করল, ওই ছেলেটাকে পুলিশে দিচ্ছ না কেন? শাহাদের উত্তর, ছোটখাটো ব্যাপারে পুলিশ জোড়াতে চাই না। আশফাক খান খেকিয়ে উঠলেন, এইটা ছোটখাটো ব্যাপার? এমপির বাড়িতে ঢুকে তার ছেলের উপর গুলি চালানো হয়েছে, এটা ছোটখাটো ব্যাপার? বাবা শান্ত হন। থানা পুলিশ করলে ব্যাপারটা আরও ছড়াবে, ঝামেলা বাড়বে। সামনে নির্বাচন। এখন থানা পুলিশে না জড়ানোই ভালো। ঘটনাস্থলে কেউ ছিল না, কেউ ছবি বা ভিডিও করেনি, তাই আমরা এটাকে গুজব বলে চালিয়ে দেব।
তারপরেও যদি মানুষ বিশ্বাস করে তাহলে ভালো, আমরা তাদের সহানুভূতি পাব। কয়েকজন সম্মতি জানিয়ে মাথা নাড়লেন। একজন মধ্যবয়স্ক নেতা জিজ্ঞেস করলেন, তাহলে ওই হামলাকারীর কি করবে? ওকে আমার উপর ছেড়ে দিন, আমি সামলাব। আজ কুহুর বিয়ে। সকালে উঠে পুরো বাড়িতে সরগরম অবস্থা। শিরিনা বেগম সহ কুহুর খালা ফুফুরাও রান্নাঘরের কাজ সামলাতে ব্যস্ত। একের পর এক রান্না চাপানো হচ্ছে। সবার জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করা হচ্ছে। চা বানানোয় যেন ফুরসত নেই। চায়ের কাপে চামচের নড়াচড়ার টুংটাং শব্দ যেন থামছেই না। শিরিনা বেগম ঘড়ি দেখলেন। সকাল ৮টার উপরে বাজে। উনি রান্নাঘর থেকে বের হয়ে আশেপাশে জিয়াদকে খুঁজলেন। জিয়াদ কয়েকটা পিচ্চি কাজিনকে নিয়ে খেলছিল। শিরিনা বেগম ডেকে বললেন কুহুকে ঘুম থেকে তুলতে। জিয়াদ ধূপধাপ সিঁড়ি পেরিয়ে কুহুর দরজার সামনে উপস্থিত হল। দরজায় জোরে শব্দ করে বলল, ভোর হল, দোর খোলো, হুকুমনি উঠোরে। আজ তুমি বিয়ে করে তাড়াতাড়ি বিদায় হও রে। কুহু দরজায় আওয়াজ শুনে চোখ পিটপিট করে তাকাল। কানে আসলো জিয়াদের বলা ছোড়াটা। জিয়াদ লাগাতার আওয়াজ করছে আর ছড়া কাটছে। কুহু বিরক্ত মুখে উঠে বসল। একবার মাথা চুলকে চুল থেকে ক্লিপটা খুলে দরজার দিকে ছুঁড়ে দিল, ঠাস করে শব্দ হল। জিয়াদ কান পেতে শব্দটা শুনে নিশ্চিত হল কুহু উঠেছে। সে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। কুহু কিছুক্ষণ ঘুম ঘুম চোখে বসে রইল। চোখ তুলে তাকিয়ে দেখল তনয়া বিছনার কিনারায় শুয়ে হা করে ঘুমিয়ে আছে। গত রাতে তনয়াসহ কুহুর ৩ কাজিন তার বিছানা দখল করেছে। বাধ্য হয়ে কুহু তার আরেক কাজিনকে নিয়ে নিচে বিছানা করে শুয়েছে। কুহু উঠে হেলে দুলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসল। গত রাতে শাড়ি পাল্টে গেঞ্জি আর প্লাজো পরে শুয়েছিল। এখন আবারও গত রাতের শাড়িটা কোনোমতে প্যাঁচিয়ে পরে নিয়ে নিচে নামল। কুহুর ফুফু কুহুকে দেখে চমকে গিয়ে বলল, এই বেককল এরকম কুচকানো শাড়ি পরে নিচে এসেছিস কেন? নিচে কত বাইরের পুরুষ এসেছে দেখছিস না? যা উপরে যা। কুহু তার ফুফুর কথা কানে নিল না, চেয়ার টেনে ডাইনিং টেবিলে বসে বলল, ক্ষুধা লেগেছে ফুফু, চা আর পরোটা দাও। চা খাবি না? চা খেলে ঠোঁট কালো দেখাবে। ফলের রস দিচ্ছি, খা। কুহুর ফুফু ফলের রস বানাতে অন্যদিক গেল। ট্রে হাতে কাজের মহিলাকে চা পরোটা নিয়ে ড্রয়িং রুমে যেতে দেখে কুহু উঠে দাঁড়াল। ট্রে থেকে 1 কাপ চা আর পরোটা নিয়ে চুমুক দিতে দিতে সিঁড়ির দিকে হাঁটা দিল। কাজের মেয়েটা চিৎকার করে কুহুর কর্মকাণ্ড ফুফুকে জানাল। ফুফু ছুটে এসে হায় হায় করে উঠল কুহুকে চা খেতে দেখে। কুহু সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চায় পরোটা ডুবিয়ে কামড় দিয়ে চাবাতে চাবাতে তার ফুফুকে বলল, ঠোঁটে লিপস্টিক দিয়ে দিব, কালো দেখাবে না। ঘরে এসে কুহু ফ্লোরে পাতা বিছানায় বসে আরাম করে চা পরোটা খেল। খাওয়া দাওয়া শেষ করে শাহাদের আইডিতে ঢুকল। হলুদের প্রোগ্রামের ছবি আপলোড হয়েছে। কুহু প্রতিটা ছবি জুম করে দেখল। হেসে হেসে মেয়েদের সাথে ছবি তুলতে দেখে কুহু মুখ ভেঙাল। নির্লজ্জ মেয়েগুলোকে মনে মনে গালি দিল। শাহাদের বিয়ে হয়ে যাচ্ছে, তারপরও বেহায়া মেয়েগুলো তাকে ছাড় দিচ্ছে না। শাহাদের আরও কয়েকটা ছবি জুম করে দেখল। কি হ্যান্ডসামই না লাগছে শাহাদকে। সবসময় কেমন জানি মিকুল হয়ে থাকে। কোনো উত্তেজনা নেই, অস্থিরতা নেই, সব কাজেই একদম শান্ত। চোখের দৃষ্টি যেন আরও শান্ত, একবার তাকালে মনে হয় গভীর সমুদ্রে ডুবে যাবে। কুহু আরও জুম করল। লাজুক হেসে নুয়ে পড়ল। এই তো আর কয়েক ঘন্টা, এরপরেই অপছন্দের পেশা রাজনীতি করা এই ছেলেটার সাথে ওর বিয়ে। বরযাত্রী এলো সন্ধ্যার পর। কুহুদের ছোট দুতলা বাড়িটার সামনের রাস্তায় 1012টা গাড়ি লাইন করে থামল।
গাড়িগুলোর মাঝখানে তাজা ফুল দিয়ে সাজানো একটা সাদা প্রাইভেট কার। কারটা এসে গেট বরাবর থামালো। সামনের গাড়ি থেকে কয়েকজন গার্ড নেমে এসে কারটা ঘিরে দাঁড়ালো। কুহুর সাথে থাকা তনয়া আর তার কাজিনরা দৌড়ে গেল বারান্দায়। উকি ঝুঁকি মেরে দেখে সবাই আস্তে আস্তে ঘর ছেড়ে বেরিয়ে গেল গেট ধরতে। কুহু তোনাকে ডেকে বলল ওর সাথে থাকতে, কিন্তু তনয়া এক দৌড়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। কুহু থম মেরে বিছানায় কিছুক্ষণ বসে রইল। বারান্দার দরজাটা খোলা, সেই দরজা দিয়ে নিচের কোলাহল ভেসে আসছে। কুহুর পরনে আটপৌড়ে করে পরানো লাল বেনারসি, গা ভর্তি গহনা, চুলে খোপা করে টকটকে গোলাপ দেয়া, মাথায় দিয়ে দেয়া হয়েছে ভারী কাজের ওড়না। কুহু দুহাতে শাড়ি ধরে উঠে দাঁড়াল। আস্তে আস্তে হেঁটে বারান্দার দরজায় আসল। দরজার কিনারে দাঁড়িয়ে উকি মেরে গেটের কাছে দেখার চেষ্টা করল। গেটের কাছে অনেক মানুষ দাঁড়িয়ে থাকতে দেখল। কুহু বারান্দার লাইটটা অফ করে দিল। বারান্দায় এসে বারান্দার দরজাটা চাপিয়ে দিল যেন ঘরের ভেতরের আলো বারান্দায় এসে তাকে দেখা না যায়। বারান্দায় এসে পিলারের আড়ালে দাঁড়িয়ে উকি দিল। শাহাদকে দেখতে পেল। গেটের ভেতরে একটা লাল ফিতার সামনে দাঁড়ানো। ফিতার অপর পাশে দাঁড়ানো ছেলেমেয়েদের দিকে মুচকি হেসে তাকিয়ে আছে। তার পরনে ক্রিম কালার শেরওয়ানি, তাতে গোল্ডেন সুতার কাজ। কপালের একপাশে একটা সাদা ব্যান্ডেজ, আর চোখে মুখে সেই চিরচেনা শান্ত ভাব। বর বেশে শাহাদকে যেতে যতটা খুশি হয়েছিল, সাদা ব্যান্ডেজ দেখে মনটা তার চেয়ে বেশি বিষাদে ছেয়ে গেল। কুহু নিচ থেকে বরপক্ষ আর কনেপক্ষের তর্কাতর্কি শুনতে পেল, তবে ভালো করে কিছু বোঝা যাচ্ছে না। কুহু আরেকটু ভালো করে দেখার জন্য পিলার থেকে সরে বারান্দার গ্রিল ধরে আগ্রহী চোখে তাকাল। তনয়া জোর গলায় বলল, ঠিক আছে, 30,000 দিলে গেট ছাড়ব, এর থেকে কম দিলে হবে না। জিয়াদ হাতে কিল দিয়ে বলল, ইস, এটা না মানলে বউ দিব না। রাফা অপর পাশ থেকে মুখ বাঁকিয়ে বলল, মামার বাড়ির আবদার, আমরা এত কষ্ট করে গাড়ির তেল পুড়িয়ে বউ নিতে এসেছি, আমরা কেন টাকা দেব? টাকা তো দিবেন আপনারা, আর না মানলে অসুবিধা নেই, নিজেরা বউ নিয়ে দিয়ে আসুন আমাদের বাড়িতে। কনেপক্ষ আর বরপক্ষের বাকবিতণ্ডা চলতে লাগল। শাহাদ পাশ ফিরে পাশে দাঁড়ানো রাহাতের দিকে তাকাল। রাহাত ঠোঁট কামড়াচ্ছে, সে চাইলেও এখানে কিছু বলতে পারবে না। সাথে আনিশা আসেনি, কিন্তু আনিশার কানে খবর তোলার মানুষের অভাব নেই। এই মেয়েদের দলের সাথে কথা বলে কোনো গড়বড় করে ফেললে আনিশা জানতে পারবে। পরে শাস্তি হিসেবে তাকে জামাকাপড় পরতে দিবে না। শ্বশুর বাড়িতে জামাকাপড় ছাড়া ঘোরা সম্ভব না। শাহাদের তাকানো দেখে রাহাত চোখের ইশারায় বুঝালো খুব বিয়ে করার শখ, এবার বুঝো ঠেলা। শাহাদ রাহাতের কাছ থেকে সাহায্য না পেয়ে হতাশ চোখে সামনে তাকালো। এচাবে চলতে থাকলে তো রাত পোহাবে, তারপরও বউ নিয়ে আর যেতে পারবে না। সে তো 50,000 দিতেই রাজি ছিল, কিন্তু রাফা আর অন্যরা এমনভাবে তর্ক শুরু করল যে ওর আর কিছু বলার মুখ থাকল না। কুহু গ্রিল ধরে আরেকটু ডানপাশে সরে এলো। লাইটের আবছা আলো পড়ল তার উপর। গেটে টাকা নিয়ে মুলামুলি চলছেই, কেউ কারো চেয়ে কম যাচ্ছে না। কুহু আগ্রহ চোখে শাহাদের দিকে তাকিয়ে আছে। শাহাদ কি করে না করে এসব দেখাই তার মূল লক্ষ্য। হঠাৎ শাহাদ মুখ তুলে সরাসরি তাকালো কুহুর দিকে। শাহাদের সাথে চোখাচোখি হতেই কুহু চমকে গেল। বারান্দা থেকে তাড়াতাড়ি ঘুরে দরজার দিকে ছুটে গেল, কিন্তু আবছা অন্ধকারে দ্রুত গতিতে গিয়ে বাড়ি খেল দেয়ালের সাথে। দেয়ালে দ্রুত বেগে ঘষা খেয়ে নাকের চামড়া ছিলে গেল। কুহু যন্ত্রণায় শব্দ করে পরমুহূর্তে দেয়ালের পাশে থাকা দরজাটা দেখতে পেয়ে এক টানে খুলে ঘরের ভেতর চলে গেল। শাহাদ উপরের বারান্দায় তাকিয়ে কুহুকে লাল বেনারসি পরে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্মিত হল। পরক্ষণে কুহুর দেয়ালে আঘাত পাওয়া দেখে আচমকা এই বলে চিৎকার করে উঠল।
বরপক্ষ কনেপক্ষ দুপক্ষেরই বাকবিতণ্ডা থেমে গেল শাহাদের চিৎকারে। শাহাদ তার অবাক দুটো চোখ নামিয়ে আনল নিচের দিকে। দেখল সবাই তার দিকে তাকিয়ে আছে। রাহাত প্রশ্ন করল, কি শালা, কি সমস্যা? শাহাদ নিজেকে কিছুটা সামলে জিয়াদকে বলল, কত দিতে হবে বল, দিয়ে দিচ্ছি। জিয়াদ দুহাতের আঙুল সামনে ধরে বলল, 25 ছাড়া যেতে দিচ্ছি না। শাহাদ তমালকে ইশারা করল। তমাল একটা টাকার বান্ডিল জিয়াদের হাতে দিয়ে বলল, 30 আছে। কনেপক্ষ সবাই আনন্দে উল্লাস করে উঠল। রাফা শাহাদের দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, ভাইয়া আমরা হেরে গেলাম। শাহাদ প্রত্যুত্তরে রাফার কাঁধে হাত দিয়ে শান্ত হতে ইশারা করল। কনেপক্ষ টাকা পেয়ে কাঁচি দিল শাহাদকে। শাহাদ কাঁচি দিয়ে ফিতা কেটে ঘরে ঢুকল। দুপাশ থেকে ফুল ছিটানো হল বরযাত্রীর উপর। কুহু নাকে হাত দিয়ে বসে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে শিরিনা বেগম সহ বেশ কয়েকজন। তনয়া কুহুর পাশে দাঁড়িয়ে আছে। শিরিনা বেগম আদেশ করলেন, নাক থেকে হাত সরা। কুহু হাত সরাল। শিরিনা বেগম ভালো করে দেখলেন, নাকের মাঝখান থেকে ডগা পর্যন্ত চামড়া উঠে গেছে। হালকা রক্ত জমাট বেঁধে আছে। কুহুর ফুফু এগিয়ে এসে বললেন, একটু পর বিয়ে, বরযাত্রী এসে গেছে। এখন মেয়েকে এই অবস্থায় তাদের সামনে কিভাবে নিয়ে যাবে? শিরিনা বেগম রেগে বললেন, একটা দিন স্থির হয়ে থাকতে পারলি না? বউ সেজে বারান্দায় গিয়েছিস বরযাত্রী দেখতে। নিজের নাক তো ফাটিয়েছিস, এখন আরো কিছু করে আমাদেরও নাকটা কেটে ফেল। কুহুর খালা বলল, আহ আপা থামো, এখন আর এসব বলে কি হবে? এইভাবে থাকলে খারাপ দেখা যাবে। এর চেয়ে ক্ষতটা মুছে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেই। শিরিনা বেগম হতাশ হয়ে বললেন, যা খুশি তা কর, আমার আর ভালো লাগে না। শিরিনা বেগম বেরিয়ে গেলেন। কুহুর খালা নাকের চামড়া উঠে যাওয়ার জায়গাটা স্যাভলন দিয়ে মুছে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে চলে গেলেন। তনয়া কুহুকে বলল, ব্যান্ডেজটা না করলে তোর নাকটা কিসের মতো লাগতো জানিস? কুহু নাকের ব্যান্ডেজে হাত দিয়ে জিজ্ঞেস করল, কিসের মতো? তনয়া ভাবুক কণ্ঠে বলল, একটা পাখি আছে, নাম বুলবুলি। ওইটার পিছনটা লাল। ওই পাখির লাল পাসার মতো লাগত। বলেই তনয়া ঘর কাঁপিয়ে হাসল। কুহুর মন চাইল তনয়ার উপর ঝাঁপিয়ে পড়তে, কিন্তু এই ভারী সাজ নিয়ে সম্ভব না, তাই সে আগুন চোখে তাকিয়ে রইল। বিয়ে পোড়ানোর জন্য কুহুকে নিচে নামানো হল। বসানো হল গেস্ট রুমে। বিয়ে পড়িয়ে তারপর স্টেজে শাহাদের পাশে বসানো হবে। গেস্ট রুমে বসানোর পর বরপক্ষের মহিলারা আসলো কুহুকে দেখতে। প্রথমে কুহুর রূপের প্রশংসা করল। তারপর কুহুর নাকের ব্যান্ডেজ নিয়ে কথা তুলল। কুহুর ফুফু আর খালারা মিলে ইনিয়ে বিনিয়ে ব্যান্ডেজের কারণ জানাল। কিভাবে বিয়ে বাড়ির একটা পাজি ছেলে বল মেরে কুহুর নাক ফাটিয়ে দিয়েছে তা সবিস্তারে বর্ণনা করল। ঘটনা শুনে মহিলারা সবাই সমবেদনা জানাল। কেউ কেউ কুহুকে জিজ্ঞেস করল ব্যথা কমেছে কিনা, কেউ আবার বিয়ের দিন শাহাদ কুহু দুজনের একসাথে আহত হওয়ার কারণে দুঃখ প্রকাশ করল। যথাসময়ে বিয়ে পড়ানো হল। প্রথমে কুহুর সম্মতি নিয়ে তারপর শাহাদের সম্মতি নেয়া হল। দুজনের আল্লাহকে সাক্ষী রেখে কবুল বলার মাধ্যমে বিয়ে হল। উভয় পক্ষের মুরুব্বিরা দুহাত তুলে দোয়া করলেন দুজনের জন্য। আশফাক খান আর মোয়াজ্জেম হোসেন নতুন সম্পর্ক সৃষ্টির খুশিতে কোলাকুলি করলেন। মোয়াজ্জেম সাহেব আশফাক খানের দুহাত আঁকড়ে ধরা গলায় বললেন, আজ থেকে মেয়েটা আমার পর হয়ে গেল। তোর ভরসায় মেয়েটাকে আমি এত তাড়াতাড়ি বিয়ে দিলাম। আশফাক খান বন্ধুর কাঁধে হাত রেখে বললেন, তোর মেয়ের কোনো অযত্ন হবে না।
আমার ছেলে তোর মেয়েকে রানী করে রাখবে, সেই বিশ্বাস আমার ছেলের উপর আছে। বিয়েতে মুরব্বিদের কাজ শেষ। এইবার ছেলেমেয়েরা সবাই মিলে কুহুকে এনে বসালো শাহাদের পাশে। শাহাদ একবার আর চোখে তাকালো কুহুর দিকে, কিন্তু কুহুর মুখ দেখতে পেল না। কুহুর মুখের সামনে ইয়া লম্বা ঘোমটা টানা। তনয়া কুহুর পাশে বসে বলল, দুলাভাই, বউয়ের মুখ দেখতে হলে কিছু টাকা পয়সা লস করতে হবে যে। রাফা রেগে বলল, আমার ভাই বিয়ে করা বউকে টাকা দিয়ে দেখবে কেন? জিয়াদ গলা উঁচিয়ে বলল, ম্যাম, এই কেনর উত্তর আপনি আপনার বিয়ের দিন পাবেন। এখন চুপ থাকেন। রাফা গর্জে উঠতে চাইল, কিন্তু শাহাদ তাড়াতাড়ি বলল, ওকে ফাইন, তোমাদের ডিমান্ড বলো। দিয়ে দিচ্ছি। জিয়াদ তাদের ডিমান্ড বলল। শাহাদ তমালকে বলল দিয়ে দিতে। তমাল দিয়ে দিল। আবারও কনেপক্ষ হই হুল্লোড় করে উঠল। রাগে ফুঁসতে থাকা রাফাকে রাহাত কানে কানে বলল, রাগ করো না শালিকা, জিতেছি কিন্তু আমরাই। ঢাকঢোল বাজিয়ে সারা জীবনের জন্য এদের মেয়েকে তুলে নিয়ে যাচ্ছি। রাফা চোখ ঘুরিয়ে ভাবল, আসলেই তো, আসল জিনিস তো বরপক্ষই সাথে করে নিয়ে যাচ্ছে। রাহাত তোনাকে বলল, তোমাদের ডিমান্ড ফুলফিল হয়েছে, এবার আমার শালাকে তার বউকে দেখতে দাও। তনয়া কুহুর ঘোমটা তুলে একটা আয়না এনে কুহুর মুখের সামনে ধরল। শাহাদকে ইশারা করল আয়নায় মুখ দেখতে। আয়নায় মুখ দেখার জন্য শাহাদকে কুহুর কাছাকাছি আসতে হল। কুহুর কাছাকাছি আসতেই আয়নায় চোখ পড়ল। কুহুর লজ্জারাঙা লাল টুকটুকে মুখটা দেখতে পেল, সাথে দেখতে পেল নাকের উপর থাকা ব্যান্ডেজটাও। পাশ থেকে জিজ্ঞেস করল, দুলাভাই, আয়নায় কি দেখতে পেলেন? শাহাদ দুষ্টু কণ্ঠে বলল, নাকফাটা বউ। বরপক্ষ কনেপক্ষ দুপক্ষের সবাই হো হো করে হেসে উঠল। তারপর হাসি থামিয়ে তনয়া কুহুকে জিজ্ঞেস করল, কুহু, তুই আয়নায় কি দেখছিস? কুহু এতক্ষণ তাকায়নি আয়নায়। এইবার চোখ তুলে আয়নায় তাকাল। শাহাদের হাসি হাসি মুখের শান্ত চোখের দৃষ্টিতে চোখ আটকাল। রাহাত কুহুকে শিখিয়ে দিল, কুহু, তুমি বলো কপাল ফাটা বর। কুহু প্রতিশোধ নিতে রাহাতের শিখিয়ে দেয়া কথা অনুযায়ী বলল, কপাল ফাটা বর। চারদিকে আবারও হাসির রোল পড়ল। শাহাদ আয়নায় কুহুর চোখে চোখ রেখে ঠোঁট কামড়ে হাসল। বড় মোহনীয় সেই হাসি। কুহু লাজুক হেসে চোখ নামিয়ে নিল। বিয়ের অনুষ্ঠান শেষে এবার বিদায়ের পালা। শিরিনা বেগম আর মোয়াজ্জেম সাহেব কুহুকে ধরে নিয়ে বাইরে এগুচ্ছেন। তাদের পিছনে জিয়াদ আর বাকিরা। জিয়াদের এতক্ষণের এত আনন্দ হঠাৎ করেই থেমে গেছে। চারদিকে এত রোশনাই, আলোকসজ্জা যেন তার কাছে ফিকে হয়ে যাচ্ছে। কুহু যতই গেটের দিকে আগাচ্ছে ততই যেন তার ভিতরটা ফাঁকা লাগছে। মাটিতে গড়ানো কুহুর ওড়নাটা তুলে হাতে নিল, হাত নিয়ে কুহুর হাঁটার সাথে তাল মিলাল। গেটের সামনে গাড়ির কাছে শাহাদ দাঁড়িয়ে আছে। অন্যান্য বরযাত্রীরা অনেকেই রওয়ানা দিয়ে দিয়েছে। শিরিনা বেগম যতই কুহুকে নিয়ে সামনে আগাচ্ছেন ততই যেন তার বুক ভেঙে আসছে। মোয়াজ্জেম সাহেব আগে থেকেই উনাকে কান্নাকাটি করতে বারণ করেছেন। তবুও তিনি আদরের মেয়েকে সারা জীবনের জন্য স্বামীর বাড়ি পাঠিয়ে দেওয়ার সময় কান্না ধরে রাখতে পারছেন না। আস্তে আস্তে সবাই গেটের বাইরে শাহাদের গাড়ির সামনে এসে থামল। শাহাদ গাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। মোয়াজ্জেম সাহেব কুহুর ধরে রাখা হাতটা বাড়িয়ে দিলেন শাহাদের দিকে। তার চোখ ভিজে গেছে। কুহু নিঃশব্দে ফুঁপিয়ে উঠল। কেঁপে উঠল তার শরীর। মেয়েকে কান্না করতে দেখে শিরিনা বেগম আর নিজেকে ধরে রাখতে পারলেন না, কুহুকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। কুহুও জড়িয়ে ধরল মাকে। মা বোনকে কাঁদতে দেখে জিয়াদও কেঁদে দিল। মা আর বোনকে জড়িয়ে ধরল। মোয়াজ্জেম সাহেব রুমাল বের করে চোখ মুছলেন।
আশফাক খান কাঁধে হাত দিয়ে বন্ধুকে সান্ত্বনা দিলেন। শিরিনা বেগম মেয়েকে ছেড়ে চোখ মুছলেন। কুহু জিয়াদের দিকে তাকিয়ে বলল, আর তোর পড়াশোনায় বিরক্ত করব না। জিয়াদের বুকটা হুহু করে উঠল। শব্দ করে কেঁদে বলল, আপু তুমি যেও না। আমার পড়ায় বিরক্ত করলেও আমি কিছু বলবো না। আমি সারাদিন তোমার সাথে গল্প করব। কুহু মুখ চেপে কাঁদল। শাহাদ কি করবে কিছু বুঝল না। সবার কান্নাকাটির মাঝে নিজেকে খুব অসহায় মনে হল। কুহুর পরিবারের কান্না দেখে মনটা খারাপ হয়ে গেল। মোয়াজ্জেম সাহেব চোখ মুছে শিরিনা বেগমকে ইশারা দিয়ে মেয়েকে শান্ত করতে বললেন। শিরিনা বেগম কুহুর চোখ মুছে দিলেন। আঁকড়ে ধরে শাহাদের কাছে নিয়ে গেলেন। মোয়াজ্জেম সাহেব কুহুর ডান হাতটা বাড়িয়ে দিলে শাহাদের দিকে। শাহাদ হাত বাড়িয়ে কুহুর হাতটা ধরল। মোয়াজ্জেম সাহেব শাহাদের হাত চেপে বললেন, আমার মেয়েটাকে দেখে রেখো। ভুল ত্রুটি মাফ করে দিয়ে শিখিয়ে পড়িয়ে নিও। খুব আদরে বড় করেছি, ওকে কষ্ট দিও না। শাহাদ মোয়াজ্জেম হোসেনের হাত স্পর্শ করে বলল, কুহু আজ থেকে আমার দায়িত্ব। ওর সব কিছুর দায়ভার আমার। আপনি নিশ্চিন্ত থাকুন। মোয়াজ্জেম সাহেব কুহুকে এগিয়ে দিলেন শাহাদের দিকে। শাহাদ আলতো করে টেনে নিল কুহুকে নিজের দিকে। গাড়ির দরজা খুলে কুহুকে বসতে ইশারা করল। কুহু পিছন ফিরে তার মা বাবা আর ভাইকে দেখল। তারপর উঠে বসল গাড়িতে। শাহাদ গাড়ির দরজা লাগিয়ে দিয়ে মোয়াজ্জেম সাহেবের দিকে তাকাল। মোয়াজ্জেম সাহেব শাহাদের কাঁধ চাপড়ে বিদায় জানালেন। শাহাদ এবার শিরিনা বেগমের কাছে গেল। শিরিনা বেগম চোখের পানি মুছে শাহাদের মাথায় হাত বুলিয়ে বললেন, আমার মেয়েটা একটু চঞ্চল, ভুলভাল কাজ করে, কিন্তু মনটা অনেক ভালো। তুমি ওকে একটু দেখো। শাহাদ বিনিময়ে হাসল। শিরিনা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে জিয়াদের দিকে তাকাল। জিয়াদের চোখ মুখে দুঃখের ছাপ। শাহাদ জড়িয়ে ধরল জিয়াদকে। শাহাদ জড়িয়ে ধরায় জিয়াদের চোখ পানি আসল। শাহাদ জিয়াদকে ছেড়ে দু কাঁধ ধরে বলল, মন খারাপ করো না। বোনকে যখনই দেখতে মন চাইবে বোনের বাড়ি চলে আসবে। চাইলে বোনকে সাথে করে নিয়েও আসতে পারো। সকলের কাছ থেকে বিদায় নিয়ে শাহাদ কুহুর পাশের সিটে উঠে বসল। আস্তে আস্তে গাড়িগুলো চলতে শুরু করল। কুহু শেষবারের মতো গাড়ির জানালা দিয়ে পরিবারের সবার দিকে তাকাল। মোয়াজ্জেম হোসেন শিরিনা বেগমকে ধরে সান্ত্বনা দিচ্ছেন আর জিয়াদ চোখ মুছছে। আস্তে আস্তে গাড়ি বড় রাস্তায় উঠে এলো। গাড়ির স্পিড বাড়ল। কুহু চোখ মুছে নিল। শাহাদ কুহুর কোলের উপর থাকা মেহেদি রাঙা হাতটা আলতো স্পর্শ করল। কুহু তাকালো শাহাদের দিকে। শাহাদ হাত বাড়িয়ে কুহুর গালে থাকা পানি ভালো করে মুছে দিল। একটু ঝুঁকে কুহুর নাকের নথটা ঠিক করে দিয়ে বলল, এটা তো এভাবেই থাকে তাই না? এটাতে এরকম লাল নীল পাথর ঝুলিয়েছে কেন? ভার লাগে না? কুহু ফিক করে হেসে দিল। নথের হালকা পাথরে ভার লাগবে কেন? সেই দুপাশে মাথা নেড়ে বলল, লাগে না। কুহুর মুখে হাসি দেখে শাহাদের মন খারাপ দূর হয়ে গেল। আধা ঘন্টা পর বরকনের গাড়ি থামল খান বাড়ির সামনে। বাড়ির গেট পেরিয়ে গাড়ি বাগানের রাস্তা ধরে বাড়ির সামনে থামল। শাহাদ গাড়ি থেকে নেমে কুহুর হাত ধরে কুহুকে নামাল। তাকিয়ে দেখল সদর দরজায় রেজিয়া সুলতানা আর সবাই হাসি মুখে দাঁড়িয়ে আছে। শাহাদ কুহুকে নিয়ে সদর দরজার দিকে এগিয়ে গেল। দুপাশ থেকে ফুল ছিটাল তাদের উপর। সদর দরজায় এসে থামল তারা। রেজিয়া সুলতানা কুহুর হাত নিয়ে নিলেন শাহাদের কাছ থেকে। রেজিয়া সুলতানা আর জয়া বেগম দুদিক থেকে কুহুকে ধরে ঘরে প্রবেশ করলেন। কুহুকে বসানো হল ড্রয়িং রুমে।
শাহাদ মায়ের কাছে ঠিকঠাকভাবে বউ হস্তান্তর করে দম ফেলল। ফ্রেশ হওয়ার জন্য এক ছুটে চলে গেল নিজের ঘরে। কুহুকে বসানো হল কুলসুমা বেগমের পাশে। কুলসুমা বেগম কুহুর থুতনিতে ধরে এদিক ওদিক মুখ নাড়িয়ে দেখলেন। সন্তুষ্ট হয়ে বললেন, মাশা আল্লাহ, আমার নাতি চাঁদের মতো বউ পেয়েছে। কই রে মালা, আমার গয়নার বাক্সটা নিয়ে আয়। মালা একটা পুরনো আমলের গয়নার বাক্স এনে দিল। কুলসুমা বেগম সেটা থেকে একটা ভারী গলার হার কুহুর হাতে দিলেন। রেজিয়া সুলতানা কুহুকে প্রশ্ন করলেন, কুহু, তোমার নাকে ব্যান্ডেজ কেন? রাফা বলল, একটা বাচ্চা ছেলে বল মেরে ভাবিমনির নাক ফাটিয়ে দিয়েছে। সবাই আহারে বলে শব্দ করল। আনিশা দৌড়ে নিচে নামল। সে তার ঘর গুছাচ্ছিল, কুহুকে আজ তার ঘরে রাখার কথা। কুহুর কাছে এসে বসে বলল, বাহ বউ, সাজে বেশ লাগছে তোমাকে। জয়া বেগম বললেন, কুহুকে এবার ঘরে নিয়ে যাত, ফ্রেশ হয়ে নিক, আমি কিছু খাবার পাঠাচ্ছি। আনিশা কুহুকে নিয়ে ঘরে আসল। কুহুর সাজ খুলে দিয়ে একটা নরমাল শাড়ি পরিয়ে দিল। কুহুকে বিছানা বসিয়ে দিয়ে খাবার নিয়ে আসল। কুহু অল্প একটু খেল। খানিক বাদেই বাড়ির মেয়ে বউরা কুহুকে ঘিরে বসল। বিভিন্ন গল্পে মেতে উঠল তারা। কুহু শুধু চুপচাপ শুনে গেল আর মাঝে মাঝে হাসল। রাতে ঘুমানোর আগে কুহু বাবা মায়ের সাথে কথা বলল। কথা বলতে গিয়ে কুহু কেঁদেই দিল। শিরিনা বেগম অপর পাশ থেকে নিজেকে সামলে রাখতে চাইলেও পারলেন না। মেয়েকে কোনোদিন কাজ ছাড়া করেননি, আজ সেই মেয়ে সারা জীবনের জন্য পর হয়ে গেল। রাতে শাহাদের জায়গা হল না তার ঘরে। বাসর রাতের আগ অবধি এই ঘরে সে আসতে পারবে না বলে ঘোষণা করল রাফারিদি। শাহাদ কি আর করবে, সে রওয়ানা করল আউটহাউসের দিকে। তার পরনে পাঞ্জাবি পায়জামা। ঠিক সময়ে চেঞ্জ করার জন্য নিজেকে ধন্যবাদ দিল, নয়তো চেঞ্জ করার সময়টুকুও হয়তো রাফা দিত না। ড্রয়িং রুমে দেখা হল রাহাতের সাথে, সে বিরস মুখে বসে আছে। শাহাদ জিজ্ঞেস করল, কি হয়েছে ব্রো? রাহাত মুখ তুলে শাহাদের দিকে তাকিয়ে বলল, তোমার বোন আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। সে আজ কুহুকে নিয়ে থাকবে। শাহাদ হাসল, বলল, আমাকেও আমার ঘর থেকে বের করে দেয়া হয়েছে। চল শোয়ার জন্য অন্তত একটা জায়গা খোঁজা যাক। শাহাদ আর রাহাত চলে এলো আউটহাউসের ছাদে। পুরো ছাদ জুড়ে মাদুর বিছিয়ে তার উপর তোশক দিয়ে বিছানা করা হয়েছে। কয়েকটা ফুলের টব ছিল, সেগুলাকে ছাদের কিনারে রাখা হয়েছে। সমস্ত ছেলেরা ছাদে এসে আড্ডা জমিয়েছে। আজ তারা এখানেই থাকবে। শাহাদ আর রাহাতকে দেখে তমাল সহ বাকিরা হৈ হৈ করে উঠল। শাহাদ ওদেরকে আড্ডা চালিয়ে যেতে বলে রাহাতকে নিয়ে এক কোনায় বসে পড়ল। একটা ছেলে এসে দুটো বালিশ দিয়ে গেল। রাহাত অদূরে তমালদের সাথে বসে থাকা আসিফকে দেখিয়ে বলল, ওর বউ বাচ্চা কোথায় এখন? নিয়ে আসা হয়েছে। আউটহাউসের একটা ঘরে ওদের থাকতে দেয়া হয়েছে। বিয়েটা মিটে গেলে অন্য কোথাও ব্যবস্থা করে দিব। ওকে এত বিশ্বাস করো না, এরা টাকার জন্য সব করতে পারে। শাহাদ তাকালো আসিফের দিকে। তমালদের সাথে গুটিসুটি মেরে বসে আছে। অপরাধী চোখে তাকিয়ে আছে। হয়তো শাহাদকে আক্রমণ করার বিষয়টা নিয়ে এখনও অস্বস্তি অনুভব করছে। অন্যরা তার অস্বস্তি কাটাতে যথেষ্ট ফ্রি হয়ে কথা বলছে, তবুও তার মুখ থেকে অপরাধী ভাবটা সরছে না। শাহাদ আকাশের দিকে মুখ করে চিত হয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে ঘুম ঘুম গলায় বলল, তাহলে টাকা দিব, দেখব ও টাকার জন্য কতদূর যায়। আজ শাহাদ কুহুর বউ ভাত। বাড়ি ভর্তি মানুষ। একের পর এক ভিআইপি গাড়ি ঢুকছে গেট দিয়ে।
বাগানের একপাশে স্টেজ করা হয়েছে। সেখানে শাহাদ আর কুহুর ফটো সেশন হচ্ছে। শাহাদের পরনে কালো স্যুট, কালো জুতা, স্যুটের নিচে সাদা শার্ট। ক্যাজুয়াল লুক নেয়ার জন্য টাই পরেনি, বরং শার্টের উপরের দুটো বোতাম খোলা রেখেছে। চুলে জেল দিয়ে খাড়া করে রাখা, মুখে হালকা খোঁচা খোঁচা দাড়ি। কুহুর পরনে ডিপ মেরুন কালার লেহেঙ্গা, মাথায় ওড়না, গা ভর্তি গহনার সাথে ভারী মেকআপ। শাহাদ সরাসরি কুহুর দিকে তাকাল। তার এক হাত কুহুর কোমরে, অন্য হাত পকেটে। ফটো সেশনের জন্য পোজ দিয়েছে তারা। শাহাদ মুগ্ধ চোখে তাকাল কুহুর দিকে। হালকা হাসল। কুহু আর চোখে একবার তাকিয়ে আর তাকাল না। তার লজ্জায় মরি মরি অবস্থা। এখানেই ফটো সেশন শেষ হল না। রাফা আরও বিভিন্ন পোজ আবিষ্কার করে দুজনকে দিয়ে ইচ্ছামতো ছবি তোলাল। একসময় দুজনকে নিস্তার দেয়া হলো এই অত্যাচার থেকে। দুজনকে বসানো হল। কুহুর পরিবারের সবাই আসল। কুহু আনন্দে আত্মহারা হয়ে গেল বাবা মা ভাইকে দেখে। শাহাদ তাদের সাথে কুশল বিনিময় করে অন্যান্য গেস্টদেরকে সঙ্গ দিতে চলে গেল। খান পরিবারের সবার সাথেই কুহুর পরিবারের সখ্যতা হল। আশফাক খান এসে মুয়াজ্জেম সাহেবকে নিয়ে গেলেন। প্রোগ্রামে আসা সমস্ত ভিআইপি গেস্টদের সাথে পরিচয় করিয়ে দিলেন, পাশাপাশি অন্যান্য গেস্ট আর নিজের আত্মীয়দের সাথেও পরিচয় করালেন। একসময় অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এল। কুহুর বাবা মা ভাই বিদায় নিল কুহুর কাছ থেকে। কুহু শক্ত করে তার মাকে জড়িয়ে ধরল। শিরিনা বেগম মেয়েকে বুঝো দিয়ে বললেন, মন খারাপ করছিস কেন? এখন থেকে এরাই তোর পরিবার। সবার সাথে মিলেমিশে থাকবি কেমন? কুহু মাথা নেড়ে সায় জানাল। কুহুর পরিবার খান বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার রাফা রিদিসহ অন্যান্য মেয়েরা কুহুকে নিয়ে শাহাদের ঘরে আসল। ঘর দেখে কুহু চমকে গেল। চারদিকে তাজা ফুলের ছড়াছড়ি। খুব সুন্দর করে সাজানো হয়েছে ঘরটা। ফুলের গন্ধে মো মো করছে। রাফা কুহুকে বিছানায় বসিয়ে দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, তুমি নাকি ভাইয়ার গাড়িতে তোমার লেবু চিপার যন্ত্র ফেলে গিয়েছিলে? আজ কি লেবু চিপবে? ভাইয়াকে কয়েকটা লেবু দিয়ে পাঠাবো নাকি? কুহু থতমত খেয়ে তাকাল। রাফা দুষ্টু হাসল, তারপর অন্য সব মেয়েদের নিয়ে ঘর ত্যাগ করল। কুহু হা করে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। কি দুষ্টু মেয়ে! একা রুমে বসে থেকে কুহুর বুকের ভেতরটা টিপটিপ করে উঠল। চারদিকে তাজা ফুলের সুবাস আরও তার অজানা ভয় উস্কে দিচ্ছে। বাইরে মেয়েদের চেঁচামেচি শোনা গেল। তারা টাকা দাবি করছে, টাকা ছাড়া ঘরের দরজা ছাড়বে না। অর্থাৎ শাহাদ এসে গেছে। কুহুর বুকের ভেতরটা ধক করে উঠল। দম বন্ধ করে তাকিয়ে রইল দরজার দিকে। খানিক্ষণ পরেই দরজা খুলে ঢুকল শাহাদ। ঢুকে সরাসরি চোখ ফেলল কুহুর দিকে। কুহু তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। শাহাদ হাসল কুহুকে দেখে। কুহুর দিকে চোখ রেখেই গায়ের কালো স্যুটটা খুলে সোফায় রাখল। শার্টের হাতা দুটো গুটিয়ে কুহুর সামনে একটা লেবু রাখল। পকেটে হাত গুজে দুষ্টুমি করে বলল, তুমি নাকি লেবু চিপতে চাও? রাফা আমাকে লেবু দিল। কুহু চোখ খিচে বন্ধ করে ফেলল। অন্যদিকে মুখ করে মিনমিন করে বলল, রাফা মজা করে বলেছে আর ওইটা লেবু চিপার জিনিস না। আমি মিথ্যা বলেছিলাম। জানি আমি। কুহুর চোখ খুলে গেল। শাহাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কিভাবে জানেন? শাহাদ আলমারি খুলে বলল, আপু বলেছে। ও আমার ঘরে এসে জিনিসটা পেয়ে আমাকে বলেছে। শাহাদ হাতে করে একটা গোলাপের তোড়া আর একটা গয়নার বাক্স নিয়ে এলো।
কুহুর সামনে বসে তোড়াটা কুহুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। সাহাদ যে তুমি করে ডাকছে তা কুহু এতক্ষণ খেয়াল করেনি। সে হাত বাড়িয়ে ফুলের তোড়াটা নিল। সাহাদ গয়নার বক্সটা খুলে কুহুর দিকে ফিরিয়ে বলল, আমার পছন্দ তেমন ভালো না। তোমার পছন্দ না হলেও এটা পরো, কেমন? কুহু দেখল খুব সুন্দর একটা ডায়মন্ড সেট। সে বলল, আমার পছন্দ হয়েছে। সাহাদ খুশি হল। বক্সটা বন্ধ করে বেডসাইড টেবিলে রেখে দিল। কিছুক্ষণ দুজনেই চুপ থাকল। সাহাদ গলা পরিষ্কার করে কপাল চুলকে বলল, ছাদে যাবে? কুহু মাথা হেলিয়ে সায় দিল সে যাবে। সাহাদ বলল, এত ভারী গয়নাগুলো খুলে নাও। কুহু উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়াল। মাথা থেকে ওড়না সরিয়ে একে একে সব খুলল, কিন্তু বিপত্তি বাঁধল একটা হাড় খুলতে গিয়ে। কিছুতেই হাড়টার প্যাচটা খুলতে পারছে না। সাহাদ এতক্ষণ কুহুকে দেখছিল। সে কুহুর পিছনে দাঁড়িয়ে বলল, আমি খুলে দেই? আচ্ছা। কুহুর অনুমতি পেয়ে সাহাদ খুলতে চেষ্টা করল, কিন্তু পারল না। হাড়টার আংটাটা খুবই শক্ত। সাহাদ বিরক্তিতে মুখে চ জাতীয় শব্দ করল। জেদ চেপে গেল তার। সিদ্ধান্ত নিল দাঁত দিয়ে খুলবে। সে হাড়ের শক্ত আংটাটায় দাঁত দিয়ে কামড়ে ধরল। হঠাৎ উন্মুক্ত ঘাড়ে সাহাদের ভেজা ঠোঁটের স্পর্শ পেয়ে কুহু কেঁপে উঠল। খামছে ধরল লেহেঙ্গার অংশ। সাহাদ দাঁত দিয়ে কামড়ে আংটাটা আলগা করে ফেলল। হাত দিয়ে হাড়টা খুলে নিল কুহুর গলা থেকে। হাড়টা খুলে আয়নায় তাকিয়ে দেখল কুহু চোখ বন্ধ করে আছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে সাহাদ কুহুর অবস্থা বুঝতে পারল। কুহু কারো কোনো সাড়া না পেয়ে চোখ খুলে তাকাল। আয়নায় তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। তার পিছন থেকে সাহাদ মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। কুহুর লজ্জায় মাটির নিচে চলে যেতে ইচ্ছে হল। সেই ঝট করে সাহাদের দিকে ফিরে বলল, ছাদে যাব না? সাহাদের ঘোর কাটল। গাল চুলকাল। তারপর কুহুর হাত ধরে আস্তে আস্তে বের হয়ে আসলো ঘর থেকে। চারদিকে সতর্ক দৃষ্টি ফেলে এগিয়ে চলল ছাদের সিঁড়ির দিকে। বাড়ির অনেকে এখনো নিচে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। সাহাদ কুহুকে নিয়ে ধীর পায়ে হেঁটে যেতে লাগল। কিন্তু বাদ সাধল কুহুর পায়ের নুপুর। হাঁটার তালে তালে শব্দ করছে। এগুলো খোলা হয়নি। এগুলোর শব্দে কেউ জেনে যেতে পারে ওদের ছাদে যাওয়ার ব্যাপারটা। সাহাদ কোনো উপায় না পেয়ে কুহুকে কোলে তুলে নিল। কুহু চমকে সাহাদের গলা আঁকড়ে ধরল। নাকে ধাক্কা খেল সাহাদের গায়ের গন্ধ। সাহাদ কুহুকে ছাদে এনে নামিয়ে দিল। হাত ধরে টেনে একটা টেবিলের কাছে এনে চেয়ারে বসাল। নিজে গিয়ে বসল কুহুর সামনের চেয়ারে। কুহু এখনো ঘোরের মাঝে আছে। তার মস্তিষ্কে সাহাদের গায়ের গন্ধ জেকে বসেছে। সাহাদ কুহুর মনোযোগ পাওয়ার জন্য মুখের সামনে তুড়ি বাজাল। কুহুর ঘোর কাটল। তাকিয়ে দেখল সামনের টেবিলে মোমবাতি ঝালানো। টেবিলের উপর বিভিন্ন খাবার। অর্থাৎ সাহাদ তাকে ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে এসেছে। সাহাদ একটা গ্লাসে জুস ঢেলে কুহুকে দিল, তারপর নিজের গ্লাসটায় নিয়ে কুহুর গ্লাসের সাথে টুং করে শব্দ করল। তারপর চুমুক দিল গ্লাসে। কুহুর দিকে তাকিয়ে বলল, আমি কখনো প্রেম করিনি, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল এভাবে একদিন কাউকে নিয়ে ডিনারে বসব। তাই অধৈর্য হয়ে আজ প্রথম রাতেই তোমায় নিয়ে এলাম। তোমার অসুবিধা হচ্ছে? কুহু হেসে দুপাশে মাথা নাড়ল। তার অসুবিধা হচ্ছে না। সাহাদ এক চুমুকে গ্লাসের সবটা জুস শেষ করে ফেলল। উঠে গিয়ে একটা কোনায় রাখা সাউন্ড সিস্টেমে একটা সফট মিউজিক ছেড়ে দিল। কুহুর কাছে এসে হাত মেলে দিল। কুহু বিস্মিত হয়ে হাত রাখল সাহাদের হাতে। সাহাদ কুহুকে টেনে দাঁড় করাল, নিয়ে আসলো ছাদের মাঝ বরাবর।
কুহুর এক হাত নিজের কাঁধে রেখে আরেক হাত নিজের হাতের মুঠোয় নিল আর নিজের আরেক হাত কুহুর কোমরে রেখে টেনে আনল কুহুকে নিজের কাছে। সফট মিউজিকের তালে কুহুকে নিয়ে তাল মিলাল। কুহু লজ্জায় মুখ নামিয়ে রাখল। এক সময় জিজ্ঞেস করল, এটাও কি আপনার আগে থেকে ইচ্ছা ছিল? শাহাদ হেসে জবাব দিল, হুম। কুহুকে জিজ্ঞেস করল, তোমার কি কি ইচ্ছা ছিল? আমাকে বলো, আমি ফুলফিল করব। কুহু অবনত মুখে বলল, কিচ্ছু না। শাহাদের ভ্রু কুঁচকে গেল। ইচ্ছা কেন থাকবে না? অবশ্যই আছে। কুহু তাকে বলছে না। সে ঘাড় নিচু করে কুহুর দিকে ঝুঁকল। কুহুর মুখের দিকে আগ্রহ ভরে তাকিয়ে জিজ্ঞেস করল, কিচ্ছু না? কুহু শাহাদের নিঃশ্বাসের স্পর্শ পেয়ে মুখ তুলে তাকাল। মুখোমুখি হল শাহাদের শান্ত চোখের দৃষ্টির। চেষ্টা করেও সে চোখ সরিয়ে নিতে পারল না। কেমন ঘোরে চলে গেল। অনুভব করল শাহাদ তার গালে হাত রেখেছে, আরও অনুভব করল শাহাদের গরম নিঃশ্বাস তার মুখের আরও কাছাকাছি আসছে। চলবে।